আচ্ছা, তাহলে ইউনিট টপিক 2, মানে তোদের অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন, শেষ ক্লাস। অনেকগুলো ক্লাস না হলে এটার উপর ছোট 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 করে 1 ঘন্টা 1 ঘন্টা করে অনেকগুলো ক্লাস নিলাম। এই চ্যাপ্টার থেকে একদম ডেপথে বললাম, যা বললাম সেখান থেকে বোর্ডস, ডাব্লিউবিজেই, নিট, জেই মেন্স সমস্ত কিছুর কোশ্চেন করার জন্য যা যা জিনিসপত্র তোদের জানা দরকার সমস্ত কিছু বলে দিলাম। এবার যেহেতু ক্লাস 11টাকে আমরা আগে ফোকাস করছি, তার জন্য ক্লাস 11-এ বিগত বছরে কিরকম কি কোশ্চেন এসেছে সেগুলো আমরা দেখি। তাহলে কোয়ান্টাম মেকানিক্স বা অ্যাটমিক স্ট্রাকচার থেকে বিগত বছরে কেমন ধরনের কোশ্চেন এখান থেকে আসে সেটা দেখে নিলে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে যে স্কুলের পরীক্ষাতেও তোরা ভালো মার্কস করতে পারবি। ঠিক আছে, বাকি এন্ট্রান্স এক্সামে কিরকম কোশ্চেন হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, কোনো চিন্তা নেই, এখানে সমস্ত ধরনেরই সাপোর্ট দেওয়া হবে। বোর্ডসের সাপোর্টটা আগে দেওয়া হচ্ছে, আগে বোর্ডসটা ঠিক করে আমরা ক্লিয়ার করে নিই, কনফিডেন্সটা পেয়ে যাই, দেন আমরা এন্ট্রান্সের কোশ্চেনগুলো তো করবোই, অবশ্যই করবো এন্ট্রান্সের কোশ্চেন, কেন করবো না। এন্ট্রান্সের কথা ভাবতে হলে এখন থেকেই ভাবতে হবে, এইচএস দেওয়ার পর ভাবলে তো হবে না, তখন ড্রপ ইয়ার লেগে যাবে। আর 12-এ উঠে ভাববি তখন মনে হবে 11টা তো ঠিক করা হয়নি, কনফিডেন্স হবে না, তখন মনে হয় আগে বোর্ডসটাই দেখি তারপরে। 11 থেকে তুই যদি ভাবিস কনসিস্টেন্টলি যদি পড়িস, বোর্ডসটা তোর কাছে ইজি হয়ে যাবে, বোর্ডসটা কোনো ম্যাটার নয়। এন্ট্রান্সটাতে যদি এখন থেকেই ফোকাস করা হয় তাহলে সব জিনিসগুলো একেবারে বেরিয়ে যাবে, কোনো ড্রপ লাগবে না। আর ঠিক করে যদি এখন থেকে পড়িস, বোর্ডসটা কোনো ম্যাটার নয়, বোর্ডসে ওই একই টাইপের কিছু ধরাবাঁধা কোশ্চেন বারবার বারবার রিপিটে আসে, কোনো কঠিন কোশ্চেন হয় না, লোকের কথায় কান দিস না যে বিশাল কঠিন কোশ্চেন হচ্ছে। ভালো করে পড়তে হবে তার জন্য 11 থেকে। 12-এ ওটা তো যদি মনে হয় আমি হঠাৎ করে 12-এ পড়বো, অর্গানিক তোর কঠিন লাগবেই, কারণ তুই অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং, পিরিয়ডিক প্রপার্টিজ, জিওসি এসব পড়িস নি, তোর কাছে তো 12-এর অর্গানিকটা মুখস্থ করা অর্গানিক হবেই, কারণ তুই বেসিকটা জানিস না। তাই 11 থেকে পর, বোর্ডসে ওই একই টাইপের কোশ্চেন বারবার রিপিটে আসে, বোর্ডসে কোশ্চেন কঠিন হয় না, ইজি কোশ্চেন হয়, ফোকাসটা এন্ট্রান্সে লাগবে। যাই হোক, আগে বোর্ডসের কোশ্চেন গুলোই দেখি। সিম্পল কোশ্চেন, এতক্ষণ ধরে যা করালাম আমার বললেই আমি মুখে বলবো আর তোরা অ্যান্সার করে ফেলবি। দেখ কি দিয়েছে, ক্রোমিয়ামের ভূমিস্তরে মানে গ্রাউন্ড স্টেট অবস্থায়, একদম যেটা সিম্পল যে কনফিগারেশন জানি ওটাই, সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d5। ঠিক আছে, 3d5 এ পাঁচটা, পাঁচটা বক্সে পাঁচটা সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন, 4s এর একটা ইলেকট্রন, পাঁচটা বক্সে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইলেকট্রন। তাহলে 4s এর একটা, পাঁচটা বক্সে পাঁচটা সিঙ্গেল, তাহলে টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন কটা হলো? 6টা। তাহলে এই ট্রানজিশন মেটাল যাদের 4s থেকে স্টার্ট হচ্ছে আর কি, 4s এবং 3d দুটো ইনক্লুডেড, 4s এর এবং 3d যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সবগুলো নিতে হবে। এবং আনপেয়ার্ড ইলেকট্রনের কোশ্চেন তো এতক্ষণ ধরে করানো হলো আগের ক্লাসে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন কি দিয়েছে, কপার প্লাস এবং কপার 2+ আয়ন দুটির মধ্যে কোনটি অধিক সুস্থির এবং কেন? আগের ক্লাসে করালাম। ঠিক আছে, ডেমো কোশ্চেন মানে কোশ্চেন প্র্যাকটিস যে ক্লাসটা ছিল আগেরটা, দ্যাট মিনস লেকচার 13 প্রবাবলি, লেকচার 13ই মনে হয়। তাহলে লেকচার 13-এ যেটা করানো হলো, তাহলে লেকচার 14-এ, লেকচার 13-এ দেখে নিবি তাহলেই হবে, যতদিন লেকচার 13ই আমি একবার দেখে নিই। হ্যাঁ, লেকচার 13-এ। সো এবার এটা আর করাচ্ছি না, এবার বলেছে 3-এর একেরটা করছি, আগে 3-এর 2-এরটা করে নি, এখানে হয়ে যাবে। 3-এর একেরটার জন্য বোর্ড অ্যাপে যাবো। 3f উপকক্ষ সম্ভব কিনা যুক্তিযুক্ত লেখো। 3f সম্ভব নাকি বলেছে। 3f মানে এর আন্ডারে n এর ভ্যালু হচ্ছে 3, আর l এর ভ্যালু হচ্ছে, f এর l ভ্যালু কত? 3, s এর 0, p এর 1, d এর 2, 3 এর f এর 3 হচ্ছে spdf। এবার 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে অ্যাভেলেবেল l এর ভ্যালু কি হয়? 0 টু n-1 অবধি হতে পারে। তাহলে 0 টু n-1 মানে কত হতে পারে? 0 টু 3-1, তাহলে 0, 1 আর 2 হতে পারে, দ্যাট মিনস s, p আর d হতে পারে। তাহলে তার আন্ডারে যেহেতু l এর ভ্যালু আমি 3 পাচ্ছি না, তাই 3f হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, কোনো অস্তিত্ব থাকছে না। এবার এটা করি, বোর্ডের থিওরি কোশ্চেন গুলো করি। এক কাজ করি, বোর্ডের থিওরি যত কোশ্চেন আছে থিওরিটিক্যাল পার্ট, ম্যাথামেটিক্যালি যে ক্যালকুলেশন করতে হবে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কোশ্চেন গুলো আমি শেষে করছি, একবারে করবো, নয়তো এদিক ওদিক করে বারবার পড়তে হবে। কোয়ান্টাম মেকানিক্সের কোশ্চেন গুলো একবারে এই পেজেই হয়ে যাবে, আমি কোয়ান্টাম মেকানিক্সের কোশ্চেন গুলো আগে করে দিচ্ছি। 3-এর একেরটা আমরা করবো, আপাতত একটু স্কিপ রাখলাম। আবার কোয়ান্টাম মেকানিক্স এর গুলো আগে করে নিই, বা যেগুলো ডাইরেক্ট এমসিকিউ এখানেই হয়ে যাবে, এই পেজেই কমপ্লিট করে ফেলবো, আলাদা কোথাও যেতে হবে না, সেগুলো আমি আগে করে নিচ্ছি। এবার দেখ, বলছে নিচের কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। বলেছিলাম, বারবার পয়েন্ট আউট করেছিলাম, ওয়ান ইলেকট্রনিক সিস্টেম বোরের থিওরি কাজে দেবে। ওয়ান ইলেকট্রনিক সিস্টেম কোনটা প্রযোজ্য নয় বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট। নয়, কোনটা নয়? হাইড্রোজেন 1 ইলেকট্রনিক হবে, হিলিয়াম প্লাস 1 হবে, লিথিয়াম 2+1 ইলেকট্রনিক হবে, লিথিয়াম প্লাস 1 ইলেকট্রনিক নয়। লিথিয়ামে 3টে ইলেকট্রন, একটা বেরিয়ে গেলে 2টো ইলেকট্রন হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কি 4-এর সি, হলো। দেন
Fe2+ আর Fe3+ আয়ন দুটির মধ্যে কোনটি অধিকতর সুস্থিত এবং কেন? আগের ক্লাসে এটা করানো হয়েছে ওই হাফ ফিল কনফিগারেশনের জন্য। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আউটার মোস্ট, দ্যাট মিন্স 3s1। কনফিগারেশন দেখে নিবি 11, এতক্ষণ ধরে করালাম, আমি ডাইরেক্ট 3s1 লিখছি। 3s1 মানে n = 3, s এর l ভ্যালু হচ্ছে 0, s এর ml থাকে 0, আর এখানে যে স্পিন কোয়ান্টাম নাম্বারটা থাকবে সেটা +½ এর আগের প্র্যাকটিস ক্লাসে পটাশিয়ামেরটা করিয়েছিলাম। এবার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি বিবৃত করো। এবং হাইজেনবার্গের জিনিসপত্র পড়ানো হয়েছে, সেখানে বলেছিলাম হাইজেনবার্গের যে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো সাবঅ্যাটমিক পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম একই সঙ্গে, এই যে একই সঙ্গে ওয়ার্ডটা লিখতে হবে সাইমালটেনিয়াসলি, আমরা সঠিকভাবে মাপতে পারবো না। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির থিওরিটা পড়বি, আমি বারবার বলেছিলাম থিওরি লিখতে দেয়, দেখ পড়েছে পরীক্ষাতে 22-এই পড়েছে, তোরা কত সালে পরীক্ষা দিবি? 24-এ, তাহলে তোদের জন্য হাইজেনবার্গের নীতিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং যখনই এই নীতিটা লিখবি তখনই কিন্তু এর ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা del x into del p লিখি, স্যার del x into del p greater equal to h/4 pi, এটা লিখবি। অনেক বইয়ে del x del px লেখে, কারণ আমরা হরাইজন্টাল ডিস্টেন্সে তার মানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর মোমেন্টামটাকে নিচ্ছি, ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, অক্সিজেন পরমাণু ইলেকট্রনিক বিন্যাসের নিরিখে হুন্ডের সূত্রটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 এবং 2p4। ঠিক আছে, আমি যখন হুন্ডের প্রিন্সিপালটা পড়েছিলাম আমি 2p4 ধরেই বলেছিলাম। হুন্ডের প্রিন্সিপাল অনুযায়ী তোকে দেখাতে হবে হুন্ডের প্রিন্সিপালের নিরিখে এই যে 2p4 টোটাল 8টা ইলেকট্রন অক্সিজেনে, তাহলে এটা 1টা 2টো 3টে আপ স্পিনে ঢুকবে, 1টা ডাউন স্পিনে ঢুকবে। এইটা হবে হুন্ডের প্রিন্সিপাল অনুযায়ী অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা। তাহলে এটা লেখার পর তুই কনফিগারেশনটাকে এইভাবে লিখতে পারতি কি না, 1s2 2s2 2px2 2py1 আর 2pz1। কারণ এইটাকে ধর আমি বললাম px, এটা py, এটা pz, তুই এইভাবেও লিখে দিতে পারতি হুন্ডার প্রিন্সিপালের নিরিখে। তাহলে px এ 1, py এও একটা, pz এ একটা ঢুকেছে, দেন p এটা 1, হ্যাঁ pz এ 1 লিখেছি, দেন px এ একটা ইলেকট্রন ঢুকেছে, তাহলে px টা ডবল হয়েছে, বা এরকম করে বক্স করে, বুঝতে পারছিস? হুন্ডসের ল, হুন্ডসের প্রিন্সিপালের নিরিখে অক্সিজেনের অ্যাটমটাকে ধরে হুন্ডসের প্রিন্সিপালটাকে আমাকে এক্সপ্লেন করতে বলেছে। বেশ, Mn2+ এ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, ওই যে আগের ক্লাসে করলাম কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন, Mn2+ 4s2 3d5, তাহলে এখানে 5টা আনপেয়ার্ড আছে। তাহলে এই কোশ্চেনগুলো আগের ক্লাসে যেটা করালাম, যারা ডাইরেক্ট এই 14 নম্বর লেকচারটা দেখছিস তাদেরকে রেকমেন্ডেড 13 নম্বর লেকচারটা দেখ। 13 নম্বর লেকচারটা দেখে নিলে এখানে কোয়ান্টাম মেকানিক্সের কোনো কোশ্চেন আটকাবে না, তাই কোয়ান্টাম মেকানিক্স এখানে আমি এক্সপ্লেন করছি না। এই 14 নম্বর লেকচারে আমি এক্সপ্লেন করছি না, তার রিজন 13 নম্বর লেকচারে আমি এগুলো সব এক্সপ্লেন করেছি, তাই 13 নম্বর লেকচারটা দেখবি। আচ্ছা, এবার দেখ তারপরের সালে যাই। তাহলে 22-23 হলো, এখানে 20 কোশ্চেন দেয়নি, কি করব? 20 কোশ্চেন যখন দেয়নি কি করা যাবে? তাহলে আমরা 20-21-এর কোশ্চেন নেই, এখানে 19-এর কোশ্চেন দিয়েছে, তাহলে যাই, যা কোশ্চেন অ্যাভেলেবেল আছে সেগুলোই করছি। আবার হাইড্রোজেন এগুলো তো ক্যালকুলেশন করব বলছি, আগে যেগুলো আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিতে পারবো আমরা সেগুলো ক্যালকুলেশন করছি, বামার লাইন ক্যালকুলেশন করব। হ্যাঁ, তাহলে ইলেকট্রনের দ্বৈত সত্তা সংক্রান্ত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের গাণিতিক রূপটি ক্যালকুলেট করো। তাহলে E = hc/λ। প্ল্যাঙ্কের থিওরি থেকে আমরা কি জানি? প্ল্যাঙ্কের থিওরি থেকে আমরা জানি E = hc/λ। আর আইনস্টাইনের থিওরি থেকে কি জানি? E = mc²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তো λ = h/mc, মানে মোমেন্টাম, দ্যাট মিন্স λ = h/p। এটাই ক্যালকুলেট করতে বলেছে যখন ডি ব্রগলি আর হাইজেনবার্গ, যেটা হাইজেনবার্গের ক্লাস, ওই ক্লাসে ডি ব্রগলি করেছিলাম, সেখানে এটা ক্যালকুলেট করে দেখিয়েছিলাম। আচ্ছা, ডি কক্ষকের নোডের সংখ্যা, তোকে স্ফেরিক্যাল নোড বা নোডাল প্লেন মানে অ্যাঙ্গুলার নোড দুটোর আলাদা আলাদা করে কিছু বলেনি, শুধু নোডের সংখ্যা বলেছে। তার মানে নোডের সংখ্যা বলেছে মানে টোটাল নোড জানতে চেয়েছে। টোটাল নোড বার করার ফর্মুলা কি ছিল? n-1, এটাই টোটাল নোডের ফর্মুলা। তাহলে 3D এর টোটাল নোড কি হবে? দুটো টোটাল নোড হবে, এটাই। কারণ এর রেডিয়াল নোডের যদি কথা বলি, রেডিয়াল বা স্ফেরিক্যাল নোড হচ্ছে n-l-1, তাহলে n এর ভ্যালু 3, l এর সমান নয় মাইনাস, n এর ভ্যালু 3, n এর ভ্যালু 3, সেখান থেকে বাদ যাবে l এর ভ্যালু হচ্ছে d এর জন্য 2 - 1, তাহলে এখানে স্ফেরিক্যাল কিছু নেই। আর অ্যাঙ্গুলার নোডের যদি আমি কথা বলি সেটা হচ্ছে l, দ্যাট মিন্স 2। তাহলে যেহেতু এখানে রেডিয়াল নোড কিছু নেই, দুটো অ্যাঙ্গুলার নোড রয়েছে, মানে দুটো নোডাল প্লেন রয়েছে, তাই টোটাল নোডের সংখ্যাটা 2, তাহলে এটা টোটাল নোডই জানতে চেয়েছে। আমি স্প্লিট করেও দেখালাম যে টোটাল নোড 2 আসছে। বোরের তত্ত্বে স্বীকার্য বলবো, বোরের তত্ত্বে আসছি। V3+ আয়নের
অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটি? তাহলে V3+ আয়ন বলেছে মানে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার লাগবে। ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 23। 23 মিন্স ইলেকট্রনিক কনফিগারেশন কি আসবে? 23 এখানে লিখছি 4s2 3d3, এটা হচ্ছে ভ্যানাডিয়াম। কিন্তু ভ্যানাডিয়াম 3+ দিয়েছে, 3+ দিয়েছে মানে 4s থেকে ইলেকট্রন বেরোবে, 3d থেকে একটা বেরোবে। তাহলে 4s এ দুটো বেরিয়ে গেল, 3d থেকে একটা বেরোলো, তাহলে এটা দাঁড়িয়ে গেল 3d2। 3d2 মানে 5টা বক্সের দুটোতে একটা একটা করে ইলেকট্রন। তাহলে এখানে নাম্বার অফ অযুগ্ম মানে অযুগ্ম ইলেকট্রন এখানে কটা আছে? এখানে অযুগ্ম ইলেকট্রন আছে দুটো। আশা করি বুঝতে পারলি। আবার যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আবার বলছি, আগের লেকচারটা দেখ, আগের লেকচারে এই কোশ্চেনগুলো ধরে ধরে করানো রয়েছে। অবশ্যই আগের লেকচারটা তবেই বুঝতে পারবি যদি কি করে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয় সেই রিলেটেড যে দুটো ক্লাস তার আগে নেওয়া হয়েছে, তার আগের যে দুটো লেকচার নেওয়া হয়েছে কোয়ান্টাম মেকানিক্সে, সেটা বুঝলে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বুঝবি। এবং এইগুলো ডিটেলে সলভ করা আগের ক্লাসে বলেছি, এই ক্লাসে জাস্ট আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। দেখ আগের ক্লাসে যা করালাম বা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে যে জিনিসগুলো শিখিয়েছি সেইগুলোই তোর বোর্ডে এসেছে, আলাদা কোনো কোশ্চেন আসেনি। এবার এদিকে যাই, 2018, ঠিক আছে? এখানটা আমি একটু মুছে নিই আগে, দ্বারা 18তে দেখ ভূমি অবস্থায় ক্রোমিয়াম, বারবার ক্রোমিয়াম আসছে, ঠিক আছে? ক্রোমিয়াম এবং কপারের কনফিগারেশনটাই বারবার আসে। ক্রোমিয়ামের কি হবে? যেখানে 4s1 3d5 আছে সেটাই অ্যান্সার। 4s1 3d5 24, দেখ 1s2 2s2 2p6 3s2 3p6, দিস ইজ ইওর আর্গন। তাহলে আর্গন 4s1 3d5 বা 3d5 4s1 যা লিখবি হলো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি বিবৃতি করো। তাহলে আবার একই কোশ্চেন, দেখ 22-এ পড়েছে, 18-তে পড়েছে, 24-এ হাইজেনবার্গের নীতিটা লিখতে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় বোর্ডে মানে স্কুলে পরীক্ষা দিবি আসবে, মানে ফার্স্ট সেমিস্টার যখন দিবি সেখানে আসবে কোশ্চেন। এবং যখনই নীতি লিখবি ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টটা লিখে দিবি, মানে অ্যাসপেক্ট ইন দ্য সেন্স ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা লিখে দিবি। দেন কি হচ্ছে এস অরবিটালের আকৃতি কিরকম? এস অরবিটাল আকৃতি হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, ঠিক আছে? তাহলে স্ফেরিক্যাল মানে গোলাকার বা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বাংলাটা আমি একবার দেখি কি লিখছে। এক সেকেন্ড, বাংলা ওয়ার্ডটা আমি একবার দেখি, স্ফেরিক্যালি সিমেট্রিক্যালের বাংলা ওয়ার্ডটা কি লিখছে। সুষম গোলাকার, ঠিক আছে? প্রথমেই পেয়ে যাবি ছায়ার প্রকাশনীর 126 পেজ, নতুন বইটার 126 পেজ। 126 পেজের বইটা তো ডান দিকে বাঁ দিকে দুটো পেজে ভাগ করা রয়েছে। ডান দিকের সেকেন্ড প্যারাগ্রাফের প্রথমেই রয়েছে বা কি আকৃতি হয়? সুষম গোলাকার, ঠিক আছে? যেটাই স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল সুষম ওয়ার্ডটা লিখতে হবে সিমেট্রিক্যাল, কারণ তিনটে অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ডেনসিটি সমান, কোনো একদিকে কম বেশি নেই, যেটা পি অরবিটাল বা ডি অরবিটালের জন্য হচ্ছে, এফ এর জন্য হচ্ছে। এস অরবিটালটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এক্স ওয়াই জেড সব দিকেই যাই না কেন সেম ইলেকট্রন ডেনসিটি পাবো, তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। পি অরবিটালে বললে হবে ডাম্বেল, ডি অরবিটালে জানতে চাইলে ডবল ডাম্বেল, এই বাকি এসপিডি তিনজনেরই জানতে চাইতে পারে। আচ্ছা, আইসোবার, আইসোবার এটা তো দেখ আইসোটোপটা বলেছিলাম, আইসোবার আইসোটোন এগুলো আছে। আইসোবারটা কি? আইসোবারটা হচ্ছে যাদের মাস নাম্বারটা সমান তাদেরকে আমরা বলি আইসোবার, ঠিক আছে? যেমন অ্যান্সার কি হবে? আর্গন এটা 1840, আর একটা হবে ক্যালসিয়াম 2040, 20Ca40। তাহলে এরা দুজন হচ্ছে একে অপরের আইসোবার, কারণ অ্যাটমিক নাম্বারটা সমান নয়, স্বাভাবিক, দ্যাট মিন্স তার মানে প্রোটন নাম্বারটা সমান নয় 18টা 20টা, কিন্তু মাস নাম্বারটা সমান, তাদেরকে আমরা বলি একে অপরের কি? আইসোবার, ঠিক আছে? আশা করি বুঝতে পারা গেছে। দেন আবার একই কোশ্চেন 18তে, আবার একই কোশ্চেন Fe2+ Fe3+ এর সুস্থিতি। তাহলে তোদের দুটো কোশ্চেন আমরা এখানে সাজেশন মানে শিওর কোশ্চেন, সাজেশন আবার কি, এই যা পড়াচ্ছি এগুলোর মধ্যেই আসবে। এক দুটো কোশ্চেন আমরা বুঝতে পারছি ইভেন ইয়ারে বারবার পড়েছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বিবৃত করো, বিবৃতি করতে বললেই ম্যাথামেটিক্যাল ফর্মুলা লিখবি। আর একটা আয়রন 2+, আয়রন 3+ এর মধ্যে কে বেশি সুস্থিত, এই হাফ ফিল ফুল ফিল কনফিগারেশন। আর একটা ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশন। এই তিনটে কোশ্চেনকে আমরা আরো বেশি ওয়েতে সাজেস্টিভ ওয়েতে নামিয়ে আনতে পারলাম। আচ্ছা, কি কি কোয়ান্টাম নাম্বার দিয়ে একটি পরমাণুর, বানানটা ভুল লেখা হয়ে গেছে, পরমাণুর কোন ইলেকট্রনকে চিহ্নিত করা যায়? কোন কোন কোয়ান্টাম নাম্বার? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার, এই চারটে দিয়ে। তাহলে 2 নম্বর পেয়ে গেলি। আমি জাস্ট লোগোগুলো, লোগো ইন দ্য সেন্স সিম্বল গুলো লিখে দিলাম, তুই এখানে নামটা লিখবি, এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, গৌণ বা সাবসিডিয়ারি অ্যাজিমুথাল, ম্যাগনেটিক, স্পিন, নাম ধরে ধরে লিখবি, ওরকম করে সিম্বল গুলো যেন লিখে দিস না শুধু। 2 নম্বর দিয়েছে তো সেই জন্যই বলা। আচ্ছা, কোন পরমাণু দুটো ইলেকট্রনের সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম সংখ্যা কতগুলো কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে, সর্বোচ্চ কত দূর সেম হতে পারে? প্রিন্সিপাল, ধর 2p এর একটা সিঙ্গেল বক্সের ইলেকট্রনের কথা বলছি, ধর 2p এর আমি একটা সিঙ্গেল বক্সের ইলেকট্রনের কথা বলছি, বা ধর এটা 4s, ঠিক আছে? ধর 2s,
2s এর এই দুটো ইলেকট্রনের কথা বললাম। এই ইলেকট্রনের n সমান দুটো ইলেকট্রন n ইকুয়াল টু 2, এল এর ভ্যালু 0, ml এর ভ্যালুও 0, তাহলে তিনটে সমান। 4 নম্বরটা ডিফার করছে, আপস্পিন ডাউনস্পিন, এটাই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে দুটো ইলেকট্রনের জন্য সর্বোচ্চ কতগুলো কোয়ান্টাম নাম্বার সমান হতে পারে? সর্বোচ্চ 3টে কোয়ান্টাম নাম্বার সমান হতে পারে, 4 নম্বরটা সমান হবে না, তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটাকে ভায়োলেট করে যাবে। তাহলে 3টে পর্যন্ত সর্বোচ্চ সমান হতে পারে। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে দেখিস কোয়ান্টাম মেকানিক্স এর কোশ্চেন গুলো কত ইজি আসছে। দেন 17, ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n প্লাস এল ইকুয়াল টু 3 হতে পারে? ক্লোরিনের জন্য বলেছে 3 হতে হবে, n এর ভ্যালু অলওয়েজ 1 হতে হবে। 1 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে শুধুমাত্র s আছে, মানে l ইকুয়াল টু 0 আছে, তাহলে 1 প্লাস 0 মানে 1 আসবে, 1 এসে হতে পারে না। 2s যদি নিই তাহলে 2 প্লাস 0 তাহলে কত হয়ে যাচ্ছে? 2 হচ্ছে, তাহলে 2s ও হতে পারে না। তাহলে 2p যদি নিই, 2p যদি আমি ক্যালকুলেট করতে থাকি এখন, 2p কে নিয়ে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে 2p এর জন্য আমি বলতে পারি 2 প্লাস 1 দ্যাট মিনস 3, এটা একটা হতে পারে। আর ক্লোরিনের এরপরে কি আছে? 2p এর পর 3s আছে, 3s মানে 3 প্লাস 0, তাহলে 3s এর জন্য আমরা কি বলতে পারি? কোথায় লিখি? এখানটায় লিখি। 3s এর জন্য আমরা কি বলতে পারি? 3 প্লাস 0 মানে 3, তাহলে আর 3p বললে তো 3 প্লাস 1 4 হয়ে যাচ্ছে, অসুবিধা করা যাবে না। তাহলে ক্লোরিনের জন্য 2p আর 3s এই দুটো অরবিটালের জন্য n প্লাস l এর ভ্যালু 3। এবার জানতে চাইছে কতগুলো ইলেকট্রন। 2p তে টোটাল ইলেকট্রন ধরবে 6টা, 3s এ টোটাল ইলেকট্রন ধরবে 2টো, ম্যাক্সিমাম ইলেকট্রন ধরবে 8টা। ঠিক আছে, তারপরে কি কোশ্চেন দিয়েছে? পাউলি অপবর্জন নীতি বিবৃত করো, যে কোন একটা অ্যাটমে কোন একটা অ্যাটমে অবশ্যই কোন একটা বেসিক্যালি দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কখনো সমান হতে পারে না। সেটা হচ্ছে পাউলি অপবর্জন নীতি। আমি বলেছিলাম হুন্ডসের প্রিন্সিপাল, পাউলি অপবর্জন নীতি, আউটবাউ, এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। দেখ এসেছে পাউলি অপবর্জন নীতি এসেছে। HClO4 এই পরমাণুতে, সরি পরমাণু নয়, অণুতে কতগুলো ইলেকট্রন বর্তমান? এই অণুতে কতগুলো ইলেকট্রন বর্তমান কি করে ক্যালকুলেট করবি? ইন্ডিভিজুয়াল অণু ধর, তাদের ইলেকট্রন দেখ, তাহলেই হয়ে যাবে। HClO4, তাহলে HClO4 এ হাইড্রোজেনে একটা, ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 17টা, আর 4টে অক্সিজেনে কত? 4 8 32টা, তাহলে এই তিনটেকে যোগ করে দিলে কত হয়? 32 আর 1 33, এর সাথে 40 আর 10 50টা টোটাল ইলেকট্রন। তাহলে এখানে কটা? HClO4 এ টোটাল ইলেকট্রন আসছে তাহলে 50টা, বাস। টোটাল ইলেকট্রন 50, এইটাও সিম্পল কোশ্চেন। বাকি যে বোর্ডের থিওরি কোশ্চেন করাচ্ছি না মানে করাবো না তা নয়, কোয়ান্টাম মেকানিক্সটা আগে বলে নিচ্ছি। দেখ কোয়ান্টাম মেকানিক্সের কোশ্চেনটা কতটা ইজি। আচ্ছা, কোন পরমাণুর n তম কক্ষে মোট কতগুলো ইলেকট্রন হয়? ক্লাস 10 এ যে ফর্মুলাটা পড়ে এসেছিলি 2n স্কয়ার, এটা সেই 2n স্কয়ার, ওটা জানতে চেয়েছে। তবে প্রবলেমটা কি? 2n স্কয়ার ফর্মুলার প্রবলেম রয়েছে, এটা ওই কি বলি 2n স্কয়ার মানে ধর ক্লোরিন বা আর্গন পর্যন্ত ঠিকঠাক চলবে, তারপরেই প্রবলেমটা স্টার্ট হয়ে যাবে। কারণ 3 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে n এর ভ্যালু যদি 3 বসাস, 3 স্কয়ার 9 2 18টা, 18টা ইলেকট্রন ধরে। কিন্তু ম্যাটারটা কি হয় ইলেকট্রনিক কনফিগারেশনে করার ক্ষেত্রে? 3s2 3p6 6টা, দেন 4sটা ঢোকে, 4s2 মানে পরের কোয়ান্টাম নাম্বারে দুটো ইলেকট্রন ঢুকে যায়, তারপরে আবার 3টা আবার বাকিটা কমপ্লিটলি ফিল্ড হয়। প্রবলেমটা সেখানে। তাহলে 3টাতে 8টা ঢোকে, তারপরে 4এ দুটো ঢোকে, তারপরে আবার 3তে বাকি 10টা ঢোকে। তো ওখানে ব্রেকেজটা কেন আসছে? সেটা 2n স্কয়ার দিয়ে করা যায় না। এই জন্য অ্যাজ এ ফর্মুলা 2n স্কয়ার ফর্মুলাতে হয়, এই ফর্মুলাটা জেনে রাখ। ক্লাস 10 বা 9 এটাই পড়েছিলি, কিন্তু এই ফর্মুলার ড্রব্যাক আছে, সেই জন্য আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য কোয়ান্টাম মেকানিক্স ইলেকট্রনিক কনফিগারেশন করি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি রেখে দেখ আবার 16তে দেখলি, 18তে দেখলি, 22-এ দেখলি, তাহলে 24 সালে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আসা বিশাল ইম্পর্টেন্ট। বলছে একটা ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 1 অ্যামস্ট্রং হলে বেগের অনিশ্চয়তা কত নির্ণয় করো। ম্যাথামেটিক্স, আমি ম্যাথামেটিক্স আবার যখন ব্যাকে এসে করব বললাম তখন করবো, তবে বুঝতেই পারছিস ডেল এক্স ইন্টু ডেল পি এক্স ইকুয়াল গ্রেটার ইকুয়াল টু h/4 পাই। বলেছি নিউমেরিক্যাল করার সময় আমরা ইকুয়াল টু কন্ডিশন ধরে চলবো, ইকুয়াল টু h/4 পাই। তাহলে এখানে কি হবে? ওখান থেকে কি হয়ে যায়? ডেল এক্স ইন্টু ডেল ভি ইকুয়াল টু h/4 পাই এম। দেখিয়েছিলাম ডেল ভি তে কনভার্ট করে দিলে কি হচ্ছে ওটাকে। এবার ডেল এক্স এর ভ্যালু দিয়েছে, ডেল ভিটা জানিস না, বাকি সব এখানে বসিয়ে দিবি। ইলেকট্রনের জন্য বলেছে, ইলেকট্রনের মাস তো জানিস, মাস বসিয়ে দিবি, ক্যালকুলেশন হয়ে যাবে। ক্যালকুলেশন আমি এবার করে দেখাচ্ছি, অসুবিধা কিছু নেই। আগে কোয়ান্টাম মেকানিক্স গুলো হোক, মানে থিওরিটিক্যাল এমনি পার্ট গুলো হোক, নিউমেরিক্যাল পরে করা হচ্ছে। ছোট করি 22 বোরের থিওরি, হুন্ডসের সূত্র বিবৃত করো। হুন্ডের সূত্র বলতে পারবি Fe2 প্লাস Fe3 প্লাস আইনের মধ্যে কোনটা বেশি সুস্থ, কেন, হাফ ফিল ফুল ফিল। 15, এটাই লাস্ট ইয়ার এখানে পর্যন্ত দেওয়া রয়েছে, মানে 15 থেকে 23 অব্দি আছে, তার মধ্যে মাঝখানে 21 20 এই দুটো ইয়ারের কোশ্চেন নেই। তাহলে 2015 থেকে দিয়েছে প্রদত্ত কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট, কোন সেটটা সঠিক সেটা খুঁজতে দিয়েছে। দেখি n এর ভ্যালু যদি 2 হয়, 2 n এর আন্ডারে l এর ভ্যালু 2 হতে পারে? কোনোদিনই হতে পারে না, 0 to n - 1।
তাহলে 0 আর 1 হতে পারে, তাহলে এটা ভুল। n এর আন্ডারে 3, 3 এর আন্ডারে 1 হতে পারে, 0 1 2, তাহলে 1 হতে পারে। 1 এর আন্ডারে ml এর ভ্যালু 0 হতে পারে, কারণ -1 0 +1 প্লাস হাফ ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। 5 এর আন্ডারে 1 থাকতে পারে। এবার ম্যাটারটা হচ্ছে 1 এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আন্ডারে তো ম্যাগনেটিক -1 0 +1, তার আন্ডারে শুধু +2 কোত্থেকে আসবে, তাহলে এটা ভুল। আর এখানে কি বলছে 4 এর আন্ডারে 1 থাকতে পারে, 1 এর আন্ডারে -2 কি করে থাকবে, থাকতে পারে না, কারণ 1 এর আন্ডারে ওই যে -1 0 +1, তাহলে সঠিক সেট কোনটা, বি। আচ্ছা, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট কেন, কারণ এরকম টাইপের কোশ্চেন এন্ট্রান্সে দেয়, এরকম টাইপের কোশ্চেন এন্ট্রান্সে দেয়, যখন এন্ট্রান্স এক্সাম দিবি এরকম টাইপের কোশ্চেন দেওয়ার চান্স হাই, তার জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে ফেলে দিলাম, ঠিক আছে। নেক্সট, পাওলি অপবর্জ্য নীতি বিবৃত করো, বলে বিবৃত করো, করলি। ক্রোমিয়াম 3+, কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস লেখো, নিশ্চয়ই লিখতে পারবি। ক্রোমিয়াম 3+ দিয়েছে, ক্রোমিয়ামের এমনিতে কি 4s2 সরি 4s1 3d5, আগে 4s1 থেকে বেরোবে, একটা বেরোলো, 3d5 থেকে আরো একটা বেরোলো, তাহলে এটা শুধু হয়ে গেল 3d3, তার আগে আর্গন লিখে দিবি, আর্গন 3d3 হয়ে গেল। কোবাল্ট 3+, কোবাল্ট হচ্ছে 27, নিচে দিয়েই দিয়েছে 27, 27 মানে 4s2 3d7, 4s2 থেকে দুটো বেরোলো, তারপরে এখান থেকে বেরোলো একটা, দ্যাট মিনস এর ক্ষেত্রে হয়ে যাবে আর্গন 3d6, হয়ে গেল। কোয়ান্টাম মেকানিক্সের কোশ্চেন গুলো দেখলি কত টুকটুক সহজেই হয়ে গেল, এমন কিছু ঝামেলার জিনিসই নেই, সিম্পল। এবার আমাদের যেগুলো একটু ঝামেলা, ঝামেলা মানে একটু ম্যাথামেটিক্স করতে হবে, সেটা হচ্ছে বোর্ডের থিওরি থেকে যে কোশ্চেন গুলো দিচ্ছে। তাহলে আমরা শুরুর দিকে চলে যাই, একদম এখানে 23। আগের বছর তাহলে কি কোশ্চেন দিয়েছে, আগের বছর বোর্ডের থিওরি যে 3-এর 1-এরটা, এই ইয়ারে 3-এর 1-এরটাই করি। বলেছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার শ্রেণীর হ্রস্বতর তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করো। বামার থিওরি যখন পড়িয়েছিলাম, হ্রস্বতর আর নিম্ন মানে হ্রস্বতর মানে হাইয়েস্ট আর লোয়েস্ট আমরা কি করে ক্যালকুলেট করি, আমি ফর্মুলাটা ক্যালকুলেট করছি না, আমি জাস্ট বেসটা একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। কিন্তু বোরের থিওরিটা দেখবি, বোরের থিওরিতে এই জিনিসগুলো ডিটেলে, আর বোরের থিওরি বলার আগে যখন ওই রিডবার্গের ইকুয়েশনটা বলেছি ডিটেলে আলোচনা করেছি, ঠিক আছে। তো সেটা দেখবি, এগুলো সব ওখানে আলোচনা করা হয়েছে, একই কোশ্চেন ঘুরি ফিরে এসছে। তাহলে হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস আমাকে ল্যামডা মিনিমাম করতে দিয়েছে, কি করতে দিয়েছে, ল্যামডা মিনিমাম করতে দিয়েছে। আমরা জানি যে নিউ বার হচ্ছে 1/λ, তাহলে যে কন্ডিশনে নিউ বার ম্যাক্সিমাম হবে সেই কন্ডিশনে ল্যামডার ভ্যালু, সরি ম্যাক্সিমাম কেন লিখলাম, সেই কন্ডিশনে ল্যামডার ভ্যালু মিনিমাম বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা আমরা জানি। আমাকে কোশ্চেনে দিয়েছে ল্যামডা হ্রস্বতর মিনিমাম করতে দিয়েছে, মানে নিউ বারকে ম্যাক্সিমাইজ করবো। নিউ বারের ফর্মুলা কি, নিউ বার হচ্ছে আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু z²। একবার কোশ্চেনে ব্যাক যেতে হবে, কি কি ইনফরমেশন দিয়েছে একবার দেখার জন্য। তাহলে কোশ্চেনে যদি আমরা ব্যাকে যাই, কোশ্চেনে কি জানতে চেয়েছে, কোশ্চেনের চাহিদা হচ্ছে যে হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস ল্যামডা মিনিমামটাই খুঁজতে দিয়েছে, মান নির্ণয় করো কার, হাইড্রোজেন, দ্যাট মিনস জেড এর ভ্যালু তাহলে হয়ে গেল 1, বামার সিরিজ বলেছে, দ্যাট মিনস n1 এর ভ্যালু হয়ে গেল 2, ঠিক আছে। তাহলে এতগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, শুধু n2 এর ভ্যালুটাই আমরা জানি না। তাহলে এই কোশ্চেনে চলে যায়, তাহলে বামার সিরিজ বলেছে, তাহলে এই ফর্মুলাটাকে আমি ডাউন করে নিতে পারি এরকম করে, আর 1/n1 যেহেতু বামার সিরিজ বলেছে, তাহলে 1/2² মাইনাস 1/n2², এখানে n2² কিছু একটা ভ্যালু বসাবো, এটা যদি হাইড্রোজেন তাহলে 1², নিউ বার ইকুয়াল টু। এবার হচ্ছে দেখ, তোর কাছে n2 এর অ্যাভেলেবেল ভ্যালু হচ্ছে 3 কেন 3 4 5 and ডট 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 ইনফিনিটি অবধি, এতগুলো হচ্ছে তোর কাছে অ্যাভেলেবেল n2 এর ভ্যালু, তোর কাছে এতগুলো। এবার কোনো জিনিসকে আমি যদি ম্যাক্সিমাম করতে চাই, ধর কথার কথা বললাম x ইকুয়াল টু 10 - y এরকম বললাম, তাহলে কোন কন্ডিশনে x এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, যখন এই বিয়োগ যেটা করছি সেটাকে আমি মিনিমাম করব, তখন আমার বাঁ দিকেরটা ম্যাক্সিমাম হবে, বিয়োগটা কম করতে পারলে। তাহলে এখানে বিয়োগ কে হচ্ছে 1/n2 এর স্কোয়ারটা বিয়োগ হচ্ছে, 1/n2 এর স্কোয়ারটা আমার কি হচ্ছে, 1/n2 এর স্কোয়ারটা, সরি হ্যাঁ 1/n2 এর স্কোয়ারটা আমার বিয়োগ হচ্ছে, তাহলে 1/n2 এর স্কোয়ারটা ম্যাক্সিমাম আমি কত, সরি ম্যাক্সিমাম বাদ দিলে তো এটা মিনিমাম হয়ে যাবে, সরি 1/n2 এর স্কোয়ার, এই যে যেটা বিয়োগ হয়ে যাচ্ছে, এই বিয়োগ ফলটাকে আমি মিনিমাম কোন সংখ্যাটা বাদ দিতে পারি, মিনিমাম কাকে বাদ দিতে পারি। তাহলে দেখ, আমি যদি 1/n2² এর জায়গাতে আমি যদি এখানে ইনফিনিটি স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে কত, 0 বাদ যাবে, ইনফিনিটি বসে 1/infinity 0 আসছে, তাহলে 1/infinity² 0, তাহলে 0 বাদ দিতে পারি, তাহলে এটাই হচ্ছে মিনিমাম সংখ্যা যেটা বাদ দিতে পারি, তাহলে 1/infinity² 0, তাহলে মিনিমাম সংখ্যা বাদ হয়ে যাচ্ছে।
তাহলে ল্যামডা এই ম্যাক্সিমাম কত আসবে আর ইন্টু এটা 1 স্কোয়ার, দ্যাট মিনস r/4। ঠিক আছে, এবার ল্যামডা তাহলে কি হবে, তাহলে নিউ বার মিন ম্যাক্সিমাম এসেছে, তাহলে ল্যামডা মিনিমামের ভ্যালু হবে 4/r। এবার আর এর ভ্যালু 109678 বসাবি ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে 109678 বসাবি, উপরে কত বসবে 4 আসবে, তাই তো 4/109 মানে r/4 4/r 4/109678 করবি, যেটা অ্যান্সার হবে ওটাই অ্যান্সার। ক্যালকুলেটরটা আমার এখন সামনে ক্যালকুলেটর নেই, তোদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বসবে, ডিভাইডেড বাই 109678 রিড বার কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, ঠিক, তাহলে ওরকম কিছু আমার এখানে 3.64, এখানে ই মাইনাস পাওয়ার হয়ে থাকে, মোবাইলে তো ওরকম করে ডাইরেক্ট ভ্যালু দেবে না, সো ক্যালকুলেটরে বসাবি, আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। ক্যালকুলেশনটা এইভাবে করতে হচ্ছে। তাহলে প্রথম ইয়ারের কোশ্চেন আমরা করে ফেললাম, এবং এই কোশ্চেনগুলো করিয়েছি, যারা প্রথম থেকে ক্লাস ফলো করছিস তারা জানিস যে এরকম টাইপের কোশ্চেন বারবার করানো হয়েছে। নেক্সট 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 বোর্ডের মডেল এটা বললাম, সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে দেখি, নিচের দিকে যায়। এখানে আর তেমন কিছু করানোর মতো নেই হুন্ডসের, এখানে শুধুমাত্র 2022 কোয়ান্টাম মেকানিক্স থেকে মোস্টলি কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, 19-এ চলে যায়। 19-এ বলেছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যামস্ট্রং হলে লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ কত হবে? সিম্পল কোশ্চেন, রেডিয়াসের ফর্মুলা লাগাবি, রেডিয়াসের ফর্মুলা বারবার আমি যে যখন বোরের থিওরি থেকে যে লেকচারটা দেখবি, কত নম্বর লেকচার আমার মনে নেই, বোরের থিওরি থেকে এনার্জি, ব্যাসার্ধ এবং ভেলোসিটি ক্যালকুলেশনের ক্লাসে ফর্মুলা লিখিয়েছি। সেখানে কি ফর্মুলা, Rn ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার বাই জেড। ঠিক আছে, এই R1টা অলওয়েজ হাইড্রোজেনের জন্য বসবে, অলওয়েজ অলওয়েজ হাইড্রোজেনের জন্য বলবে। এই Rn মানে অন্য কোনো যার রেডিয়াস বার করছি, সেটা হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম প্লাস হতে পারে, লিথিয়াম 2+ হতে পারে, বা বেরিলিয়াম 3+ হতে পারে, এটা যারই বার কর না কেন, এই R1টা অ্যাজ এ কনস্ট্যান্ট এটা হাইড্রোজেনের জন্যই বসবে। ঠিক আছে, আমি ফর্মুলাটা আরেকবার লিখি, আমাকে বার করতে দিয়েছে, আবার কোশ্চেনটাই তো ভুলে গেলাম, আমি বই থেকে দেখি, আমি আর ওখানে যাচ্ছি না, কোশ্চেনটা আমি বইয়ে দেখি। কোশ্চেনটা বলেছে হাইড্রোজেনের ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে R1 এর ভ্যালুটা বলে দিয়েছে, যদিও আমি মুখস্থ করতে বলেছিলাম। লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, লিথিয়াম 2+, তাহলে R1 ফর লিথিয়াম 2+ তোকে বার করতে দিচ্ছে, তাহলে এখানে R1 বসবে 0.532, কত 532 দিয়েছে না 0.53তেই থামিয়ে দিয়েছে, 0.53তেই থামিয়ে দিয়েছে, ইন্টু n স্কোয়ার বাই জেড। n বলেছে ওর জন্যই nটা এখানে 1 স্কোয়ারই বসবে, কারণ লিথিয়াম 2+ মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s1ই, কারণ 1s2 2s1 ছিল, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এটা 1s1, তাহলে n এর ভ্যালুটা 1ই বসছে। আর n স্কোয়ার বাই জেড, লিথিয়ামের জেড হচ্ছে 3, এটা বসবে, তাহলে 0.59 কে তুই যদি 3 দিয়ে 59 নয় সরি 0.53 কে তুই যদি 3 দিয়ে ডিভাইড করিস, যেটা অ্যান্সার হবে তত অ্যামস্ট্রং এখানে অ্যান্সার পেয়ে যাবি। সিম্পল, এই কোশ্চেনও করানো হয়েছে। এবার যেখানে বোরের থিওরির ওই ক্যালকুলেশন পার্টটা দেখিয়েছি, রেডিয়াস, এনার্জি, ভেলোসিটি ক্যালকুলেশন, সেখানে এই ফর্মুলাটা ক্যালকুলেট করা দেখিয়েছি, এবং এই যে ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হয় সেটা শিখিয়েছি, এবং এই ফর্মুলা দিয়ে তো কোশ্চেন আসছে, বারবার কোশ্চেন আসছে, আসেও এবং ভবিষ্যতেও আসবে, বোর্ডসেও এসেছে, এন্ট্রান্সেও আসবে। আর কি, তারপরের ক্লাস বোরের থিওরির উপর নির্ভর করে বিভিন্ন নিউমেরিক্যাল প্র্যাকটিস করিয়েছি, ছায়া প্রকাশনী থেকেই করেছি, বাইরের কোনো বই থেকে করিনি, এই বইয়েরই সলভ নিউমেরিক্যাল গুলো ধরে ধরে সলভ করেছি। একবার এই কোশ্চেন গুলো দেখবি, সেখানেও এরকম টাইপের কোশ্চেন করানো হয়েছে, এরকম টাইপের কোশ্চেন সব আগে করানো হয়েছে, একবার জাস্ট প্র্যাকটিস করে দেওয়া যে এই টাইপের কোশ্চেনই বোর্ডে আসছে, যেগুলো ক্লাসে করানো হয়েছে, ফর কনফিডেন্স, নিজের কনফিডেন্সের জন্য। তাহলে কি কি করছিলাম, কত কোশ্চেন, কোশ্চেনটা একবার দেখিনি, 8-এর, তাহলে 0.53, 53কে 3 দিয়ে ডিভাইড কর, 53কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়, তাহলে 0.17 মতো হচ্ছে, 0.53 ডিভাইডেড বাই 3 0.176, তাহলে এই 0.176 আমি 0.17 অ্যামস্ট্রং মতো করলাম, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, বই দেখবি, তাও এখানে দেখাই চল। নেক্সট কোশ্চেন কি বলেছে, H+ আয়নের দ্বিতীয় বামার লাইনে তরঙ্গ দৈর্ঘ্য বার করো। তাহলে H+ আয়ন, তাহলে H+ আয়ন বলেছে মানে জেড এর ভ্যালুটা আমার হয়ে গেল 2, দ্বিতীয় বামার লাইন বলেছে, তাহলে বামার বলেছে মানে n1 এর ভ্যালুটা হয়ে গেল 2, দ্বিতীয় বামার লাইন, তাহলে 2 3 4 3 2 3 2 2 জাম্পটা হচ্ছে ফার্স্ট বামার লাইন, 4 2 2 জাম্পটা হচ্ছে আমার সেকেন্ড বামার লাইন, সব জেনে গেলাম। তাহলে দেখ n1 এর ভ্যালু জেনে গেলাম, দ্বিতীয় বামার লাইন বলেছে মানে n2 এর ভ্যালু জেনে গেলাম 4, তাহলে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই ফর্মুলা নিউ বার ইকুয়াল টু r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার
ইন্টু জেড স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার বসবে যেহেতু হিলিয়াম, এখান থেকে নিউ বারের ভ্যালু বেরোবে, নিউ বারের যা ভ্যালু বেরোবে সেটাকে 1 বাই করে দিবি, মানে 1 বাই নিউ বার করে দিবি, তাহলে ল্যামডা চলে আসবে, যেহেতু নিউ বার মানে হচ্ছে 1 বাই ল্যামডা। এটা আমি আর নিউমেরিক্যাল ক্যালকুলেট করলাম না, থিওরিটা বলে দিলাম, এটা তো খুবই ইজি হয়ে গেল। ঠিক আছে, ইজি কোশ্চেন। n1 আর n2 এর ভ্যালুটা বসিয়ে বসিয়ে যাবি। ঠিক আছে, কতর কোশ্চেন হলো? 9 এর কোশ্চেন। ঠিক আছে, হলো। দেন 10-এর তো ডিবগলি বলে দিলাম, 3-এর বলে দিয়েছি। এবার বোর তত্ত্বে স্বীকার্যর সাহায্যে প্রমাণ করো হাইড্রোজেন সদৃশ পরমাণু বা আয়নের প্রথম কক্ষে আবর্তনকারী ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনকারী ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ হয় হাইড্রোজেন সদৃশ পরমাণু বা আয়নের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেন সদৃশ পরমাণু বা আয়নের ক্ষেত্রে, হাইড্রোজেনের বলেনি, হাইড্রোজেনের মতন যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রথম কক্ষপথের যে ভেলোসিটিটা সেটা দ্বিতীয় কক্ষপথের ভেলোসিটির ডাবল হচ্ছে, এটা তোকে বার করতে বলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। মেন ফর্মুলা মুখস্থ না রাখলেও আমি যে জেনারেল ফর্মুলাটা মুখস্থ রাখতে বলেছিলাম, কি vn ইকুয়াল টু v1 ইন্টু জেড বাই এন, এটা হচ্ছে ফর্মুলা, জেনারেল ফর্মুলা। হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ, হাইড্রোজেন হলে জেডের জায়গায় 1 বসে যাবে। এই v1টা অলওয়েজ কার জন্য? এই ভেলোসিটিটা অলওয়েজ হাইড্রোজেনের। ঠিক আছে, এটা অলওয়েজ হাইড্রোজেনের জন্য। এই vnটা তুই হাইড্রোজেনের জন্য বার করছিস না হিলিয়াম প্লাস, একই কথা, না লিথিয়াম 2 প্লাস, না বেরিলিয়াম 3 প্লাসের জন্য বার করছিস, ডাজেন্ট ম্যাটার, এটা যার জন্যই বার কর না কেন, এই v1টা অলওয়েজ হাইড্রোজেনের। এনার্জির ক্ষেত্রেও তাই, টা তুই যারই বার করছিস না কারণ nth অরবিটাল এনার্জি, E1টা অলওয়েজ হাইড্রোজেনের। তাহলে বলেছে যে হাইড্রোজেন সদৃশ সিস্টেমের জন্য যদি আমি বলি তার v1 এর ভেলোসিটিটা, v1 অফ হাইড্রোজেন সদৃশ কোন একটা সিস্টেম, ঠিক আছে, এক্স, কোন একটা হাইড্রোজেন সদৃশ, মানে এই হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, তার জন্য v1 ইন্টু জেড এর জায়গায় আমি কত বসাবো? জেডই ধরে নিলাম, এন এর জায়গায় বসালাম 1, তাহলে বেরোলো জেড ইন্টু v1 বেরোলো। আর যদি বসাই v2, ওই এক্স যেটা হাইড্রোজেন সদৃশ কোনো একটা এলিমেন্ট, মানে হিলিয়াম প্লাস, লিথিয়াম, বেরিলিয়াম, ওটাকে আমি এক্স লিখলাম, ঠিক আছে, হাইড্রোজেন সদৃশ, তার জেডটা অ্যাটমিক নাম্বারকে আমি জেড ধরেই চললাম, তাহলে v1 অফ হাইড্রোজেন ইন্টু কি বসবে? জেড বাই 2 বসবে, তাহলে ভেলোসিটিটা কি বেড়ে গেল? v1 বাই, মানে জেড v1 বাই 2 বেড়ে গেল। তাহলে প্রথমটাতে বেরিয়ে চলে জেড v1, তারপরটাই বেরোলো জেড v1 বাই 2। তাহলে কি হলো? কোনটা বড়? v1 এর ভেলোসিটিটা v2 এর ডবল যাচ্ছে, সেটাই আমাকে বার করতে দিয়েছে, ওটাই তো আমাকে বার করতে দিয়েছিল, তাই তো, যে প্রথম ও দ্বিতীয় কক্ষে আবর্তন v1 v2 হলে আমার ভ্যালুটা এখান থেকে আমি কি বার করতে পারি? এই দুটোকে আমি কি বলতে পারি? ভালো করে দেখ কি করে এটাকে সমান করতে পারি। জেড v1 মানে হচ্ছে v1 অফ এক্স, এটাতে আমি যদি বসিয়ে দিই, আমি যদি এটা এখানে বসিয়ে দিই যে যে জেড v1 এর ভ্যালুটা যদি আমি v1 অফ এক্স বসাই, তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি? পরের লাইনে লিখতে পারি v2 অফ এক্স ইকুয়াল টু v1 of x divided by 2, which means v1 of x is equal to 2 v2 of x লিখতে পারি। x মানে, x টা আমি বারবার বলছি, x মানে এই হাইড্রোজেন সদৃশ সিস্টেম গুলোকে বলতে চাইছি, যে কোনো একটাকে ধরে চলছি যার অ্যাটমিক নাম্বার জেড। দেখ ডবল বেরিয়ে চলে এলো, ঠিক আছে, এটাই বার করতে দিয়েছিল। বেশ, নেক্সট কোশ্চেন। পরীক্ষাতে কি লিখবি? এক্স ইকুয়াল টু হাইড্রোজেন সদৃশ কোনো একটা অ্যাটম বা আয়ন, অ্যাটম অথবা আয়ন যার অ্যাটমিক নাম্বার হলো জেড লিখবি, দি ক্যালকুলেশনটা দেখিয়ে দিবি, তাহলেই হবে। একই যেটা লিখলাম ওটা লিখে দিবি, শুধু এক্স এর পরিচয়টা দিয়ে দিবি, যেটা ওটা হাইড্রোজেন সদৃশ একটা সিস্টেম যার অ্যাটমিক নাম্বার জেড। নেক্সট কোশ্চেন দেখ, v3 আয়ন করিয়ে দিয়েছি, 19 হয়ে গেল। তাহলে এবার আমরা 18 দিকে এদিকে এগিয়ে যাই। তাহলে এখানে কি ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, হাইড্রোজেন হাইজেনবার্গ হলো, আইসোবার, কোয়ান্টাম নাম্বার। এটা একটা জিনিস দেখ, যেগুলো ইভেন ইয়ার না 22, 18 ক্লাসিক্যাল মানে বোর্ডের থিওরি থেকে কোশ্চেন কম করছে, কোয়ান্টাম মেকানিক্স থেকে কোশ্চেন ভর্তি ভর্তি করে করছে। তাই তোদের কাছে অনুরোধ যে কোয়ান্টাম মেকানিক্সের যে ক্লাসগুলো হয়েছে এর আগের ক্লাস, তার আগের দুটো ক্লাস, মানে এইটা যত নম্বর লেকচার, এটা প্রবাবলি লেকচার 14, তাহলে অনুরোধ এটাই হচ্ছে লেকচার 13, 12, 11 এই তিনটে লেকচার ভালো করে দেখতে, মানে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার যত সম্ভব 13, 12, 11ই হচ্ছে। আমাকে একবার চেক করে নিতে দে, 13, 12, 11ই হচ্ছে যতদূর মনে পড়ছে, একবার দেখি তারা। 11, 12 আর 13 এই তিনটে লেকচার, 11, 12তে থিওরি আছে, 13তে নিউমেরিক্যাল মানে থিওরিটিক্যাল পার্টগুলো করিয়েছে। দেন এখানে তেমন কিছু করানোর নেই। তারপরের ইয়ারে যদি চলে যাই, তারপরের ইয়ারে গেলে আমরা দেখতে পাবো এটা 17।
এটাও বলেছিলাম এইচ আলফা এইচ বিটা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এইচ আলফা এইচ বিটা, এইচ আলফা এইচ বিটা মানে কি বলতে চাইছে? এইচ আলফা এইচ বিটা মানে বলতে চেয়েছি, এর আগের পেজে করবো কারণ এখানে ফর্মুলা লিখেছি। তাহলে এইচ আলফা এইচ বিটা বামার সিরিজের বলেছে, এইচ আলফা এবং এইচ বিটা, এইচ আলফা এবং এইচ বিটা বলেছে মানে ওটা বামার সিরিজের জন্যই আমরা এইচ আলফা বিটা গামা কথাটা বলি। এইচ আলফা এইচ বিটা এই কথাটা বলেছে মানেই তোকে বুঝতে হবে এটা বামার সিরিজ। তাহলে বামার সিরিজ শুরু হয় 2, 3, 4 অ্যান্ড সো অন। বামার সিরিজে যেটা ফার্স্ট জাম্প 3 to 2 জাম্প, এই ফার্স্ট জাম্পের যে স্পেকট্রাল লাইনটা আসবে ওই পার্টিকুলার জাম্পের জন্য যে কালারে একটা সিঙ্গেল লাইন দেখতে পাবো ওইটাকে আমরা বলি এইচ আলফা লাইন। দেন 4 to 2 জাম্প, এই 4 to 2 জাম্প মানে সেকেন্ড যে লাইন সেটাকেই আমরা বলবো বিটা। তাহলে এই জাম্পের জন্য স্পেকট্রাতে তুই একটা করে লাইন দেখতে পাবি, এক একটা লাইনকে এক একটা নাম দেওয়া হয়েছে। তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য যারা জানতে চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে প্রথম কেরে নিউ যদি আমি বার করি, নিউ নয়, আর ইন্টু 1/n1 স্কোয়ার, দ্যাট মিনস 1/2 স্কোয়ার। ফার্স্ট জাম্প হচ্ছে 1/3 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে হাইড্রোজেন 1 স্কোয়ার। এখান থেকে কিছু একটা ভ্যালু বেরোবে, আর এর ভ্যালু ট্যালু বসিয়ে ক্যালকুলেট করবি। নিউ বারের যে ভ্যালুটা আসবে, নিউ বারের কত ভ্যালু আসবে এখানে একবার দেখে বলি। এখানে নিউ বারের কিছু একটা ভ্যালু আসবে, এখানে ধর এক্স ওয়াই জেড, নিউ বারের কিছু একটা এক্স কিছু একটা সেন্টিমিটার ইনভার্সে ভ্যালু এলো। তুই কি করবি, এটাকে ল্যামডা বার করার জন্য কি লিখবি, ল্যামডাটাকে লিখে দিবি 1/x সেন্টিমিটার, যা এখানে নিউমেরিক্যাল ভ্যালু আসবে ক্যালকুলেটরে বসাবি, তার সেটাকে উল্টে দিলেই ওই লাইনের আমরা কি পেয়ে যাব, ল্যামডাটা পেয়ে যাবে। যেহেতু এটা আলফা লাইনের জন্য বলছি তুই এখানে আলফা লাগাতে পারিস। বিটার জন্য কি করবি, 3 এর জায়গায় 4 বসাবি, দিয়ে ক্যালকুলেট করবি, এই ল্যামডা এইচ বিটা বেরিয়ে চলে আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এটা একটা ভালো কোশ্চেন, 18 কোশ্চেনটা একটু স্টার দিবি। 18 কোশ্চেনটা স্টার কেন, তার কারণটা হচ্ছে এটা একটু বাকিদের থেকে একটু অন্যরকম কোশ্চেন, একটা নতুন ফর্মুলা শিখবো। সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রনের পঞ্চম বোর কক্ষক থেকে তৃতীয় বোর কক্ষকে অবতীর্ণ হলে কতগুলি রেখা বর্ণালী পাওয়া যায়। প্রথমে ফর্মুলাটা লেখাচ্ছি, দেন ওই ফর্মুলা থেকে যে সংখ্যাটা আসছে ওটা কিভাবে হচ্ছে সেটাও বোঝাচ্ছি। তাহলে দেখ, এই যে কতগুলো নাম্বার অফ স্পেকট্রাল লাইন, কতগুলো স্পেকট্রাল লাইন পাওয়া যাবে, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, ফর্মুলাটা হচ্ছে যেখান থেকে নামছে n2 মাইনাস n1 বাই ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তাহলে n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 বাই 2, তাহলে আমার জাম্পটা কোথা থেকে দিয়েছে, 5 থেকে 3 এ নামছে, ঠিক আছে। 5 নম্বর অরবিট থেকে 3 নম্বর অরবিটে, দিস ইজ ইওর n2, দিস ইজ ইওর n1। তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন কত হবে, নাম্বার অফ স্পেকট্রাল লাইন কত হবে, 5 মাইনাস 3 বাই ইন্টু 5 মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে কত হলো অ্যান্সার, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, 2 ইন্টু 5 মাইনাস 3 হচ্ছে 2 প্লাস 1, 3 ইন্টু 3 বাই 2। তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন আসছে 3টে। তাহলে কতগুলো স্পেকট্রাল লাইন হওয়া সম্ভব, স্পেকট্রাল লাইন হওয়া সম্ভব 3টে। সেই 3টে জাম্প কিরকম দেখায়, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাই তো। কিভাবে 3টে লাইন কি করে পেতে পারিস, একটা হচ্ছে 5 থেকে 3 এ ডাইরেক্ট নেমে চলে এলো, এটার জন্য একটা লাইন পেলাম। আরেকটা কি হতে পারে, ও প্রথমে 5 থেকে 4 এ নামলো, দেন 4 থেকে 3 এ নামলো, তাহলে এই একটা গোটাটা একটা জাম্পে নামলো, এটা একটা লাইন, দুটো সিঙ্গেল সিঙ্গেল ড্রপে নামতে পারে, এইভাবে 3টে লাইন হতে পারে। পরীক্ষাতে এটা ছোট্ট মতো জাম্প দিয়েছে বলে তুই থিওরিটিক্যালিও করে নিতে পারতি, কিন্তু যখন অনেক বড় জাম্প দেবে 15টা 20টা করে লাইন আসবে, তখন তো সারাক্ষণ ধরে বসে বসে খোঁজার ব্যাপার উপায় নেই। তখন ওই ফর্মুলা লাগাবি, n2 মাইনাস n1 ব্র্যাকেটে n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলেই নাম্বার অফ স্পেকট্রাল লাইন ওখান থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট ইয়ারে আর কিছু নেই। হ্যাঁ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যেটা দিয়েছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ওই যে নিউমেরিক্যালটা, ওই নিউমেরিক্যালটা করি। ইলেকট্রনের অবস্থানে ডেল এক্স এর ভ্যালুটা বলেছে, ডেল ভিটা জানতে চেয়েছে। তাহলে ডেল এক্স বলেছে, ডেল ভি জানতে চেয়েছে, তাই না। তাহলে ডেল এক্স আমরা ফর্মুলা কি জানি, ডেল এক্স ইন্টু ডেল পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ আপন 4 পাই। এখানে যদি মাসটাকে আমি বার করে নিয়ে আসি, তাহলে ডেল এক্স ইন্টু ডেল এম ভি, এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, এইচ আপন 4 পাই। এমটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়ালে বাইরে বেরোলো, ওদিকে গুণ করে দিলাম, ভাগ করে দিলাম সরি, ডেল ভি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ আপন 4 পাই এম। এই ফর্মুলাটা আমার চলে আসে, এগুলো আগেও দেখিয়েছি, আমি ডাইরেক্ট লিখিয়ে দিতে পারতাম, আমি তাও দেখালাম। কোশ্চেনে আমাকে ডেল এক্স এর ভ্যালুটা বলে দিয়েছে 1 অ্যামস্ট্রং, জানতে কি চেয়েছে, ডেল ভিটা জানতে চেয়েছে। তাহলে ডেল এক্স এর জায়গাতে আমি 1 বসিয়ে দিলাম,
ঠিক আছে, ডেল এক্স এর জায়গাতে আমি 1 বসালাম, ডেল ভিটা আমাকে বার করতে হবে, কি করতে হবে, উপরে এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক হচ্ছে 6.626, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ভেলোসিটি বেরিয়ে আসবে দেখবে উপরে জুল সেকেন্ড, নিচে 4, 4 এর ভ্যালু তো 4, পায়ের ভ্যালু 3.14, পায়ের ভ্যালু হচ্ছে 3.4 টাকে আগে বসাতে হবে, 4 ইন্টু 3.14 ইন্টু ইলেকট্রনের মাস কত, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। সবগুলো যেহেতু জুল সেকেন্ডে রয়েছে আমাকে সবকিছু এসআই বসাতে হলো, এই সমস্ত ভ্যালু বসালি, 4 ইন্টু এসব বসানো হলো, ক্যালকুলেট করবি, ঠিক আছে, এই সব কিছু করে ক্যালকুলেট করলে যেটা বেরোবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। উপরে এখানেই হয়ে যাবে। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষকের এনার্জি 1.36 লিখি, সরি 13.6 লিখি, 13.58 ইলেকট্রন ভোল্ট বলেছে, ওটাই নেবো, যেহেতু ক্যালকুলেটর আছে এক্সাক্ট ভ্যালু বসাবো। তবে তার তৃতীয় বোর কক্ষে শক্তির পরিমাণ, তৃতীয় বোর কক্ষক দ্যাট ইজ E3, মেন ফর্মুলা কি, ইএন, মেন ফর্মুলা হচ্ছে ইএন ইকুয়াল টু E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে, বোরের থিওরি দেখবি সব করানো হয়েছে। তাহলে E3 ইকুয়াল টু E1 ইন্টু হাইড্রোজেন বলেছে, তাহলে জেড স্কোয়ারের জায়গায় 1 স্কোয়ার, আর এন স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার বসলো, এই E3 বার করতে দিয়েছে। আর E1 এর ভ্যালুটা এরকম না বসিয়ে আমরা কি বসাতে পারি, E1 এর ভ্যালুটা আমরা কি বসাতে পারি, E1 এর ভ্যালু আমরা বসাতে পারি যে এই যে -13 পয়েন্ট, এটা তাহলে মাইনাস, এটা মুছি তার স্কোয়ার স্কোয়ার -13.58 কে 9 দিয়ে ডিভাইড করে দিবি, -13.8 9 দিয়ে ডিভাইড করলে -1.51 আসবে, অত ইলেকট্রন ভোল্ট মাইনাসে, হ্যাঁ ইলেকট্রন ভোল্ট আছে, এবং অ্যান্সারে মাইনাসটা দিতে যেন ভুলবি না, নেগেটিভ সাইন না দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, যেটা অ্যান্সার হবে সেটা। হুন্ডের এগুলো তো বলে দিলাম, হুন্ডের সূত্র এটা বলে দিলাম, পালি অপবর্জন সবই হয়ে গেল। তাহলে ঠিক আছে, তাহলে মোটামুটি তোদের WBCHSC মানে পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে কিরকম টাইপের কোশ্চেন দিয়েছে দেখিয়ে দিলাম, এরকম টাইপেরই কোশ্চেন আছে, নিশ্চয়ই আরামসে করে ফেলবি, স্কুলের পরীক্ষাতেও ভালো করে ফেলবি। তাহলে এই যে আমি টপিক পড়ালাম, ওই টপিকের আমাদের এখানেই কি শেষ হয়ে গেল, অ্যাটমিক স্ট্রাকচার শেষ। পরের দিন থেকে আমরা কি স্টার্ট করতে পারবো, পিরিয়ডিক প্রপার্টি স্টার্ট করতে পারবো, ওটাও আমাদের ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এগুলো সব ফান্ডামেন্টাল চ্যাপ্টার। 11-এর যে টপিকগুলো পড়বি, 11-এর টপিকগুলো হচ্ছে খুবই ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এগুলো কোর কেমিস্ট্রিটা তো তৈরি করছে, 11টা ভালো করে পড়লে 12-এ উঠে আর কেমিস্ট্রিটা কষ্টকর মনে হবে না। এবং আমি আমি বলছি, আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি এখান থেকে আমি যা যা পড়াচ্ছি ডিটেলে পড়াচ্ছি, সবকিছু একদম যেই মেন্স লেভেল পর্যন্তই পড়াচ্ছি, দিয়ে বোর্ডে কি কি আসতে পারে আমি সেগুলো আলোচনা করে দিলাম, দেখ প্রিভিয়াস ইয়ার আলোচনা করে দিলাম, দেখলি কোশ্চেন সিম্পল কোশ্চেন এসেছে, যেমন পড়িয়েছি তেমনই এসেছে। এন্ট্রান্সের কোশ্চেন যখন করাবো তখনও দেখবি এই ক্লাসগুলোতে আমি যা পড়ালাম, এই কতগুলো ক্লাস হলো, 14টা ক্লাস হলো টোটাল, 14 ঘন্টায় টোটালি, আমি অন অ্যান অ্যাভারেজ 1 ঘন্টা করে ধরলাম, তাহলে এই 14 ঘন্টায় আমি যা পড়ালাম, যেই মেন্স অব্দি অ্যাটমিক স্ট্রাকচারের অ্যান্সার করার জন্য সাফিসিয়েন্ট। এবার তুই যদি 11টা শুরু থেকে পড়িস তাহলে এই 14 ঘন্টা তুই দিতে পারবি, ক্লাস 12-এ গিয়ে উঠে তুই যদি ভাবিস 11 12 দুটো একবারে কভার করবো, টাইম পাবি না, তখন 14 ঘন্টা তোর মনে হবে না যে একটা সিঙ্গেল চ্যাপ্টারে 14 ঘন্টা দিই, তো ধৈর্য থাকবে না। 11 থেকে যেহেতু পড়ছিস, তোর কাছে কি রয়েছে, একটা অ্যাডভান্টেজ রয়েছে ডিটেলে চ্যাপ্টার গুলো পড়ার, তাহলে ড্রপ ইয়ার লাগবে না। আর বোর্ডস এর কথা বললে, যেভাবে পড়ছিস সেভাবে পড়ে যা, যা পড়াচ্ছিস সেগুলো দেখে যা, বোর্ডস এর কোশ্চেন দেখবি সিম্পল কোশ্চেন, একই কোশ্চেন বারবার রিপিটে আসে, কোনো চ্যালেঞ্জিং কোশ্চেন বোর্ডস এ পাবি না, বোর্ডসটা তোকে চ্যালেঞ্জ দেবে না, চ্যালেঞ্জ এন্ট্রান্সটা, তাই এন্ট্রান্সের কথা এখন থেকেই ভাবতে হবে, এবং এন্ট্রান্সে যেরকম আসবে সেরকমই পড়িয়েছি, সারফেস লেভেলে পড়িয়ে বেরিয়ে যায়নি, শুধুমাত্র বোর্ডস এর অ্যান্সার করবো সেরকম নয়, আমি ডিটেলে বলেছি। আচ্ছা, পরের দিন থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, আজকে এত দূরই থাকলো।